আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কাজ ক্ষমতা অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2026 সাল পর্যন্ত সমস্ত বোর্ডের খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। আজকে আমরা দেখব 49 নং প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো সমাধান। ধন্যবাদ। 49 নং প্রশ্ন বলা রয়েছে, চিত্রে এফ বলের প্রভাবে ব্লকটিকে আনত ঘর্ষণমুক্ত তলে উপরের দিকে নেওয়া হচ্ছে, নিচের কোন বলের বিরুদ্ধে কাজ হয়েছে? আমরা যদি দেখি যে এক্ষেত্রে এই ব্লকটিকে এফ বল দিয়ে উপর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। উপর দিকে নিয়ে যাওয়ার কারণে এখানে তার ওজনটি কিন্তু নিচের দিকে কাজ করতেছে। সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের এমজি। এই ওজনের দুটি উপাংশ থাকবে, একটি হচ্ছে এই তলের উপর অর্থাৎ আনত তলের উপর লম্ব যদি টানা হয় তাহলে এটি কিন্তু হচ্ছে থিটা। এক্ষেত্রে এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটি হচ্ছে আমাদের এমজি কস থিটা, এবং এদিক বরাবর যে বলটি কাজ করতেছে এমজি সাইন থিটা। এখন এই এমজি সাইন থিটার সমান বল কিন্তু হচ্ছে এই এফ, অর্থাৎ এমজি সাইন থিটার সমান বল দিলেই কিন্তু এটি উপর দিকে উঠবে। তাহলে নিচের কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে? সেক্ষেত্রে এমজি সাইন থিটা বলের বিরুদ্ধে কিন্তু কাজ করতে হয়েছে। সুতরাং খ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব 50 নং ও 51 নং প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটি পড়ে 100 গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল খারাপ অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। এক্ষেত্রে যে মান দেওয়া রয়েছে, স্কেলটির ভর কেন্দ্রের সরণ কত সেন্টিমিটার? আমরা জানি যে ভর কেন্দ্রের সরণ যদি বের করতে চাই তাহলে এই স্কেলটির আগে দৈর্ঘ্য চিন্তা করতে হবে। দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 1 মিটার। এই জন্য দৈর্ঘ্য যদি 1 মিটার হয়ে থাকে সেক্ষেত্রে ভর কেন্দ্রের সরণটি যদি আমরা বের করি তাহলে আমরা এলসি লিখলাম, এলসি ভর কেন্দ্রের সরণ। সেক্ষেত্রে আমরা লিখবো দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য 1 মিটার, তাহলে দৈর্ঘ্য যদি 1 মিটার হয়ে থাকে তাহলে আমরা এখানে এই 1 মিটার সমান আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটারকে আমরা 2 দ্বারা ভাগ করব। এটি হচ্ছে আমাদের একটি স্কেলের ভরকেন্দ্র। যখন সেটির দৈর্ঘ্য যদি 1 মিটার হয়ে থাকে তাহলে দৈর্ঘ্যের ঠিক মাঝখানে কিন্তু তার ভরকেন্দ্র রয়েছে, এই জন্য হচ্ছে 100/2। তারপর আমরা একটি মাইনাস দেব। একটি মাইনাস দেওয়ার পরে আমরা এখানে যেটা লিখবো যে তার পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে মাইনাস দেওয়ার পর লিখবো 1 সেন্টিমিটারকে আমরা আবার 2 দ্বারা ভাগ করবো, কারণ 1 সেন্টিমিটার পুরুত্বের অর্ধেক হচ্ছে তার ভরকেন্দ্র। তাহলে 100 সেন্টিমিটার বাই 2 এটি সমান আমরা লিখতে পারি যে 50 সেন্টিমিটার। তারপর মাইনাস, তারপর এটাকে আমরা লিখবো হাফ সেন্টিমিটার। তার যদি হাফ সেন্টিমিটার যদি আমরা বাদ দিই তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো, আমরা পাবো 49.5 সেন্টিমিটার। অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 51 নং প্রশ্ন বলা রয়েছে, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত জুল? 51 নং প্রশ্নটি যদি আমরা দেখি যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, আমরা এই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডব্লিউ সমান যেটা আমরা বের করব, ডব্লিউ সমান আমরা জানি এমজি, অর্থাৎ দৈর্ঘ্যকে যদি আমরা h1 ধরি তাহলে h1/2, তারপর হচ্ছে মাইনাস দেওয়ার পর হচ্ছে পুরুত্ব যদি আমরা h2 ধরি তাহলে h2/2 আমাদের দিতে হবে। এখন এক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এম এর মান, এই ভর কিন্তু দেওয়া রয়েছে 100 গ্রাম। আমরা দেখতে পাচ্ছি যে ভর দেওয়া রয়েছে 100 গ্রাম। 100 গ্রামকে আমরা যদি কেজি বানিয়ে নিই তাহলে হচ্ছে 0.1 কেজি পূরণ হচ্ছে 9.8। এক্ষেত্রে h1 মানে হচ্ছে মিটার স্কেল, এই জন্য 1 মিটার। তো 1 মিটারকে আমরা 2 দ্বারা ভাগ করবো ভরকেন্দ্র যেহেতু। তারপর হচ্ছে h2/2, h2 হচ্ছে পুরুত্ব হচ্ছে আমাদের এই 1 সেন্টিমিটার পুরুত্ব। 1 সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানিয়ে নিই তাহলে আমরা পাবো 0.01 ভাগ হচ্ছে 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এর মান পাবো 0.49 মাইনাস 0.0049। আমরা কিন্তু এই মানটি পাবো। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করার পর যে মানটি পাবো সেটি পাবো 0.4851 জুল। আমরা যদি দেখি তাহলে ক নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো 52 নং ও 53 নং প্রশ্নের উত্তর দাও নিচের চিত্রের আলোকে। এখানে বলা আছে বস্তুটি এসি পথ বরাবর, এসি পথ হচ্ছে এইটা, বস্তুটি এসি পথ বরাবর 4 মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে গতিশীল রয়েছে। সি বিন্দুতে পৌঁছাতে কৃত কাজের মান কত? বস্তুটি এই বিন্দু থেকে যদি সি বিন্দুতে পৌঁছায় সেক্ষেত্রে তার কৃত কাজের মান কত হবে? যেহেতু আমাদের 30 ডিগ্রি দেওয়া রয়েছে তাহলে এই কোণটি কিন্তু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই তলের উপর যদি লম্ব টানা হয় তাহলে এই তলের উপর লম্ব টানলে এই কোণটির মান কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি যেহেতু এটিকে হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, এর ভর যেহেতু 2 কেজি, তাহলে ভর যদি m হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি mg cos থিটা, এটি হচ্ছে অনুভূমিক উপাংশ। ঠিক একইভাবে এটি যদি অনুভূমিক উপাংশ হয়ে থাকে এটি তার ওজনকে কিছুটা প্রশমিত করবে, এবং এদিক বরাবর যে একটি বল থাকবে এদিক বরাবর যে বলটি থাকবে সেটি হচ্ছে আমাদের mg sin থিটা। এক্ষেত্রে mg sin থিটা হচ্ছে বল। আমরা যদি দেখি যে এ থেকে সি বিন্দু পর্যন্ত বস্তুটি যেহেতু চলে এসেছে তাহলে বল প্রযুক্ত হয়েছে আমাদের এইটা।
এজন্য আমরা যদি কাজ বের করি তাহলে কাজ সমান বল ইনটু হচ্ছে সরণ, তাহলে বল হচ্ছে mg sin থিটা এবং সরণ হচ্ছে আমাদের এ থেকে সি বিন্দু পর্যন্ত 10 মিটার, তাহলে আমি sin থিটা ইনটু 10, তাহলে m এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8 এবং sin এই sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হাফ, এখানে আমরা পাবো 10, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 98 জুল। সুতরাং এই 98 জুল হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 53তে বলা রয়েছে যদি কোণের মান 60 ডিগ্রি করা হয় তবে এই বিন্দুতে মোট শক্তি 169.74 জুল। যদি কোণের মান 60 ডিগ্রি করা হয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণের মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি, যদি এটা 60 ডিগ্রি করা হয় তখন এই বিন্দুতে কাজ করতে হবে, অর্থাৎ এটি যদি 60 ডিগ্রি হয় এবং এটির মান যদি আমাদের 10 হয়ে থাকে তাহলে এই কোণের মান 60 ডিগ্রি হলে তখন এই বিন্দুতে মোট শক্তি কত। তাহলে আমরা যদি একটু দেখে নেই, যদি এটি 60 ডিগ্রি হয়ে থাকে, ধরে নেই যে এটি 60 ডিগ্রি কোণের মান 60 ডিগ্রি যদি হয়ে থাকে, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে, আমরা এই কোণটাকে এই পাশে অঙ্কন করলাম, এটি যদি 60 ডিগ্রি হয়ে থাকে, এটা হচ্ছে উচ্চতা আর এটা ছিল আমাদের 10 মিটার, অতিভুজ দেওয়া ছিল 10 মিটার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে sin 60 ডিগ্রি সমান লম্ব এবং অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এই সমান আমরা লিখতে পারি 10 sin 60 এর মান হচ্ছে √3/2, অর্থাৎ √3/2, এক্ষেত্রে যদি কাটাকাটি করা হয় তাহলে আমরা পেলাম 5√3। এই 5√3 কিন্তু হচ্ছে উচ্চতা। এখন যেহেতু আমরা উচ্চতা পেয়ে গেছি তাহলে এই বিন্দুতে এর শক্তি কত, এই বিন্দুর জন্য উচ্চতা আমরা পেয়ে গেছি, এই বিন্দুর জন্য যেহেতু উচ্চতা পেয়ে গেছি 5√3 মিটার, এই জন্য এই বিন্দুতে যে শক্তিটি থাকবে সেটা হচ্ছে আমরা জানি যে এই বিন্দুতে শক্তি হচ্ছে পটেনশিয়াল এনার্জি P সমান mgh। এক্ষেত্রে আমরা যদি দেখি m এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান ছিল 9.8 আর উচ্চতা ছিল আমাদের 5√3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 169.74 জুল, অর্থাৎ 169.74 জুল পাবো এই বিন্দুতে মোট শক্তি। সুতরাং এক নাম্বার অপশনটি কিন্তু সঠিক। সি বিন্দুতে গতিশক্তি 169.74 জুল। বস্তুটি যখন এই বিন্দু থেকে সি বিন্দুতে পড়বে তখন কিন্তু এই সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, এজন্য এই বিন্দুতে বিভব শক্তি যা থাকবে সি বিন্দুতে গতিশক্তি কিন্তু তাই থাকবে, এটিও কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর গতিশীল বস্তুটির শক্তি নিত্যতার সূত্র মেনে চলে না, অবশ্যই গতিশীল বস্তুটি শক্তি নিত্যতার সূত্র মেনে চলবে, সুতরাং এটি সঠিক নয়। সুতরাং 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক। তারপর আমরা দেখব প্রশ্ন নং 54 নং প্রশ্ন বলা ছিল কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটির সূত্র হচ্ছে আমরা জানি যে গতিশক্তি ইকে সমান p²/2m। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তির সাথে এই ভরবেগের যে সম্পর্কটি আছে সেটি কিন্তু ইকে সমানুপাতিক, আমরা দেখতে পারি বর্গের সমানুপাতিক, অর্থাৎ বর্গের সমানুপাতিক যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 55। প্রশ্ন নম্বর 55 বলা রয়েছে m ভরের কোন বস্তুর গতিশক্তি ইকে হলে এর ভরবেগ হবে কোনটি। আমরা জানি যে ইকে সমান p²/2m, এই সূত্রটি কিন্তু আমরা জানি। সেক্ষেত্রে আমরা এই p² সমান আবার লিখতে পারি 2m ইকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমি পিটা বের করি তাহলে p সমান লিখতে পারি √2m ইকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ভরবেগ p সমান √2m ইকে। আমরা দেখতে পাচ্ছি যে √2m ইকে হচ্ছে এটা, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 56 নং প্রশ্নতে বলা রয়েছে গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্র কোনটি। আমরা যদি দেখি যে গতিশক্তি বনাম ভরবেগের লেখচিত্র, তাহলে আমরা জানি যে ইকে সমানুপাতিক p², এরকমটাই আমরা জানি, যেহেতু এখানে p² রয়েছে অর্থাৎ বর্গের সমানুপাতিক যেহেতু রয়েছে, বর্গের সমানুপাতিক, এই জন্য গ্রাফটি ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ এই সেক্ষেত্রে গ্রাফটি ঊর্ধ্বমুখী হওয়ার জন্য আমাদের এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 57 নং প্রশ্ন বলা রয়েছে কোন বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি করলে উহার গতিশক্তি কত বৃদ্ধি পায়। 57 নং প্রশ্নটি সমাধান করার জন্য আমরা ধরে নিব ওই বস্তুটির ভরবেগ ছিল p এবং ভর ছিল m। তাহলে যেহেতু ভর m এবং ভরবেগ যদি p হয় তাহলে ওই বস্তুটির গতিশক্তি ছিল ek1 সমান আমরা লিখতে পারি p²/2m, এরকমটাই ছিল। এখন বলছে ভরবেগ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তখন গতিশক্তি কত হবে, এটি ছিল আমাদের প্রশ্ন। তাহলে ভরবেগ যদি এই p কে যদি আমরা 10% বৃদ্ধি করি
তখন সেক্ষেত্রে গতিশক্তি কত হবে, পি কে যদি 10% বৃদ্ধি করা হয় তখন গতিশক্তি ইকে টু হবে। ইকে টু সমান আমরা লিখতে পারবো 1.1 পি স্কোয়ার ডিভাইড বাই 2m। এক্ষেত্রে 1.1 পি কেন, কারণ হচ্ছে আগে ছিল শুধু পি ভরবেগ, কিন্তু এখন যেহেতু ভরবেগ 10% বৃদ্ধি পেয়েছে এই জন্য হচ্ছে 1.1 পি, অর্থাৎ এই পি এর সাথে আমরা পি এর 10% যোগ করেছি, এরকম হয়েছে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো 1.21 পি স্কোয়ার বাই 2m, আমরা কিন্তু এটা লিখতে পারবো। এখন এটাকে এই পি স্কোয়ার বাই 2m এটা সমান আবার কিন্তু আমরা লিখতে পারবো 1.21 ইন্টু লিখতে পারবো আমরা ইকে 1 লিখতে পারবো। কেন ইকে 1 লিখতে পারবো, কারণ হচ্ছে পি স্কোয়ার বাই 2m সমান ইকে 1। এই যে আমরা যে শুরুতে যেটা লিখেছিলাম যে পি স্কোয়ার বাই 2m সমান ইকে 1, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে যে গতিশক্তি ছিল ইকে 1 সেটা পি স্কোয়ার বাই 2m, এবং দ্বিতীয় ক্ষেত্রে যে গতিশক্তি ছিল অর্থাৎ ভরবেগ 10% বৃদ্ধি করার পর দ্বিতীয় ক্ষেত্রে যে গতিশক্তিটি ছিল সেটি কিন্তু আমরা পেয়েছি 1.21 ইকে 1। এক্ষেত্রে গতিশক্তির বৃদ্ধি যদি আমরা হিসাব করি যে গতিশক্তির বৃদ্ধি, তাহলে আমরা লিখতে পারি যে ইকে 2 মাইনাস ইকে 1 সমান আমরা লিখতে পারি 1.21 ইকে 1 মাইনাস ইকে 1। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি ইকে টুর মান ছিল আমাদের 1.21 ইকে 1 এবং ইকে 1 মান ইকে 1ই, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 0.21 ইকে 1, অর্থাৎ আমরা কিন্তু এটি পেলাম গতিশক্তি বৃদ্ধি। এখন আমাদের চেয়েছে শতকরা কত গতিশক্তি বৃদ্ধি পাবে। আমরা যদি শতকরা বৃদ্ধিটি বের করি তাহলে আমরা লিখতে পারি যে শতকরা বৃদ্ধি সমান আমরা লিখবো, উপরে লিখবো 0.21 ইকে 1, এটা লিখবো 0.1 ইকে 1 এবং নিচে লিখবো ইকে 1, অর্থাৎ আগে ছিল ইকে 1 থেকে এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 0.21 ইকে 1 কিন্তু হচ্ছে 100%। এটাকে যদি আমরা গুণ দিই তাহলে 100 চলে গেল, এক্ষেত্রে আমরা লিখতে পারবো 21%। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভরবেগকে যদি আমরা 10% বৃদ্ধি করি তাহলে গতিশক্তি হয়ে যায় আমাদের 21%। অর্থাৎ এই 57 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই ঘ। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 58 নং প্রশ্ন বলা রয়েছে 4 কেজি ও 9 কেজি ভরের দুটি বস্তু সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত। এখানে ভরবেগ কিন্তু সমান বলে দিয়েছে, অর্থাৎ এই ভরবেগ যেহেতু সমান তাহলে আমরা লিখতে পারি প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ এই দুটি কিন্তু সমান, অর্থাৎ পি। প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ দুটি যেহেতু সমান এবং দুটিকে আমরা পি যদি ধরে নিই, এখন এদের ভরবেগ যদি সমান হয় তাহলে এই দুটি ভরের বস্তুর গতিশক্তির অনুপাত কত হবে। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যেটা লিখতে পারবো যে গতিশক্তি ইকে 1 সমান আমরা লিখতে পারবো প্রথম ক্ষেত্রে, অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে ইকে 1 সমান আমরা লিখতে পারবো পি স্কোয়ার বাই 2m1। কেননা m1 হচ্ছে এই প্রথম বস্তুর ভর, সেটি ছিল আমাদের 4 কেজি। এক্ষেত্রে p1 হবে না কারণ দুটিরই ভরবেগ সমান। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি লিখতে পারি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2m2, কেননা দ্বিতীয় বস্তুর ভর কিন্তু হচ্ছে আমাদের 9 কেজি, অর্থাৎ এটি হচ্ছে m2। এক্ষেত্রে যেহেতু তাদের ভরবেগ সমান, এখন চেয়েছে গতিশক্তির অনুপাত কত। আমরা যদি এই গতিশক্তির অনুপাতটা যদি বের করি তাহলে আমরা লিখতে পারি যে ইকে 1 ভাগ হচ্ছে ইকে 2, এদিকে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো পি স্কোয়ার বাই 2m1 গুণন হচ্ছে 2m2 বাই পি স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভরবেগ সমান যেহেতু এই জন্য ভরবেগ চলে গেছে, 2 যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি m2 ডিভাইড হচ্ছে m1। সুতরাং যেহেতু এক্ষেত্রে দেখতে পাচ্ছি m2 এর মান কিন্তু দেওয়া ছিল আমাদের 9 কেজি, তাহলে m1 মান দেওয়া ছিল আমাদের 4 কেজি। সুতরাং এক্ষেত্রে আমরা ইকে 1 ডিভাইড বাই ইকে 2 সমান আমরা লিখতে পারি 9/4, আর অনুপাত আকারে এটাকে আমরা লিখতে পারবো ইকে 1 আর ইকে 2 অনুপাত আকারে লিখতে পারবো 9:4, অর্থাৎ এই 9:4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 59 নং প্রশ্নতে বলা রয়েছে একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, হালকা ও ভারী বস্তুর দুটি গতিশক্তির অনুপাত কত হবে। মনে করি হালকা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ইকে 1 সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2m1, যেহেতু এটা হালকা বস্তু এই জন্য এটাকে আমরা 1 ধরলাম। ঠিক একইভাবে যখন আমরা এই ভারী বস্তুটি ধরবো, ভারী বস্তুর ক্ষেত্রে আমরা ইকে 2 ধরলাম, ইকে 2 সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2 ইন্টু 2m1, অর্থাৎ 2 × 2m1। কেন, এক্ষেত্রে আমাদের বলা রয়েছে যে হালকা বস্তুটির ভর যতটুকু রয়েছে এই হালকা বস্তুর ভরের দ্বিগুণ ভর হচ্ছে এই দ্বিতীয় বস্তুর ভর, এই জন্য 2m2 এর পরিবর্তে আমরা 2m1 লিখতে পারি। এখন আমাদের চেয়েছে যে গতিশক্তি অনুপাত কত, তাহলে আমরা যদি গতিশক্তি অনুপাতটি যদি আমরা একটু বের করি তাহলে আমরা লিখতে পারি যে ইকে 2 ভাগ হচ্ছে ইকে 1, এটা সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই
2 × 2m1, এটি ছিল আমাদের EK2 এর মান। তারপর EK1 এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারবো 2m1 স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার। এক্ষেত্রে পি স্কোয়ার যদি চলে যায়, m1 যদি চলে যায় তাহলে, এবং 2 যদি চলে যায় তাহলে আমাদের থাকলো শুধু 2। এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে EK2 ডিভাইড বাই EK1 সমান আমরা লিখতে পারি হাফ, অর্থাৎ 1/2। এক্ষেত্রে আমরা যদি দেখি যে EK1 অনুপাত EK2 যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো 2:1, অর্থাৎ 2:1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খ নাম্বার যে অপশনটি ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 60। প্রশ্ন নম্বর 60 বলা রয়েছে m ও 3m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? এক্ষেত্রে একটি বস্তুর ভর দেওয়া রয়েছে m এবং অন্য একটি বস্তুর ভর দেওয়া রয়েছে m এর 3 গুণ, অর্থাৎ 3m। এখানে গতিশক্তির অনুপাত দেওয়া রয়েছে 2:1 যদি হয় তাহলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? আমরা ধরে নিলাম প্রথম বস্তুর জন্য তার গতিশক্তি ধরলাম আমরা EK1 সমান আমরা লিখতে পারবো p1 স্কয়ার ডিভাইড বাই 2m, অর্থাৎ 2m1। আমরা এটা কিন্তু প্রথম বস্তুর জন্য আমরা লিখতে পারবো, যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে ভর আমাদের m দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা শুধু m লিখতে পারি। ঠিক একইভাবে যখন আমরা দ্বিতীয় বস্তু লিখবো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে EK2 সমান আমরা লিখতে পারি, দ্বিতীয় বস্তুর ভরবেগ যদি p2 হয়ে থাকে তাহলে p2 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2 × m। m বলতে এখানে হচ্ছে 3m, অর্থাৎ আমাদের ভরটি কিন্তু দেওয়া রয়েছে এই যে 3m, অর্থাৎ সূত্র অনুসারে 2m, কিন্তু এখানে আমাদের সূত্রে 2 এবং m বলতে এই যে 3m, এই যে 3m। এটি ছিল আমাদের দ্বিতীয় বস্তুর গতিশক্তি। এখন আমাদের এই প্রথম বস্তুর গতিশক্তি এইটা, দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে এইটা। যেহেতু ভর ভিন্ন ভিন্ন এই জন্য গতিশক্তিও কিন্তু ভিন্ন ভিন্ন হয়েছে। এখন আমরা তাদের চেয়েছে যে ভরবেগের অনুপাতটি চেয়েছে, অর্থাৎ p1 এবং p2 এদের ভরবেগের অনুপাতটি চেয়েছে, এই জন্য এটাকে আমরা ভাগ করে দেব। আমরা যদি লিখি যে EK1 ভাগ হচ্ছে EK2, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারবো p1 স্কয়ার ডিভাইড বাই 2m, আর এটা ভাগ দিলে উল্টে দেওয়ার পর আমরা লিখতে পারবো 2 × 3m ডিভাইড বাই হচ্ছে p2 স্কয়ার। এক্ষেত্রে 2 যদি চলে যায়, mm যদি চলে যায় তাহলে কিন্তু আমরা যেটা লিখতে পারবো EK1 ডিভাইড বাই EK2 সমান আমরা লিখতে পারবো 3p1 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে p2 স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন EK1 আর EK2 এর কিন্তু একটা অনুপাত দেওয়া রয়েছে। EK1 এবং EK2 অনুপাত দেওয়া রয়েছে 2:1। এই 2:1 যেহেতু দেওয়া রয়েছে এই জন্য আমরা এর মান বসাই দিব। যদি এর মান যদি আমরা বসাই দিই তাহলে 2/1 হবে। এক্ষেত্রে 2/1 যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমরা পেলাম 3p1 স্কয়ার ডিভাইড বাই p2 স্কয়ার। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে p1 স্কয়ার ডিভাইড বাই p2 স্কয়ার সমান আমরা লিখতে পারি 2/3। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এটাকে আমরা যদি হোল স্কয়ার করে দেই, অর্থাৎ এটাকে যদি হোল স্কয়ার করে দেই তাহলে আমরা লিখতে পারি 2/3। সুতরাং আমরা ভরবেগের অনুপাত যদি বের করি তাহলে p1 p2 এটা যদি লিখি তাহলে আমরা এটাকে বর্গমূল করে দিতে হবে, তাহলে √2/3। সুতরাং আমরা লিখতে পারি যে p1 অনুপাত p2 যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো √2 অনুপাত হচ্ছে √3। সুতরাং এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে √2 অনুপাত √3, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 61 নং প্রশ্ন বলা রয়েছে 35 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা খুব শর্টকাটে করতে পারবো। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, আমরা খেয়াল রাখবো যদি গতিশক্তি আগে দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। x সমান আমরা ব্যবহার করব h ডিভাইড বাই n প্লাস 1। এক্ষেত্রে n হচ্ছে কত গুণের কথা বলা রয়েছে, এখানে n এর মান হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ n সমান আমরা লিখবো 2। n সমান যদি আমরা 2 লিখি, আর h হচ্ছে মোট উচ্চতা, এটাই কিন্তু h এর মান। যদি আমাদের খেয়াল রাখতে হবে যদি শুরুতে গতিশক্তি দেওয়া থাকে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, শুরুতে গতিশক্তি দেওয়া থাকলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। যদি এরকম অঙ্ক থেকে থাকে তাহলে আমরা এটি ব্যবহার করে কিন্তু অঙ্কটা করতে পারবো। আমরা যদি দেখি যে কত উচ্চতায় গতিশক্তি যেহেতু আগে বলা রয়েছে তাহলে h ডিভাইড বাই n প্লাস 1 লিখবো। এক্ষেত্রে h এর মান দেওয়া রয়েছে আমাদের 35, তারপর n এর মান বলে দিয়েছে এটা দ্বিগুণ হবে, তাহলে n এর মান দ্বিগুণ বললে 2, 3 গুণ বললে 3 এবং অর্ধেক বললে হাফ, তাহলে দ্বিগুণ বলেছে এই জন্য n এর মান 2 প্লাস হচ্ছে 1। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে 35 ভাগ হচ্ছে 3, তাহলে এর মান পাবো আমরা 11.67 মিটার। সুতরাং 11.67 মিটারই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 62 নং প্রশ্নতে বলা রয়েছে 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে
বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে শুরুতে যদি বিভব শক্তি এটি দেওয়া থাকে তাহলে সূত্র হবে একরকম, শুরুতে গতিশক্তি সূত্র দেওয়া থাকলে সূত্র হয় এরকম, আর শুরুতে যদি বিভব শক্তি দেওয়া থাকে তাহলে আমরা এই যে সূত্রটি ফেলবো সেটি হচ্ছে এক সমান আমরা লিখবো এন এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এক্ষেত্রে এন হচ্ছে যে গতিশক্তির অর্ধেক হবে, দ্বিগুণ হবে, তিনগুণ হবে, চারগুণ হবে, যাই বলা থাকুক না কেন সেটি হচ্ছে এন এর মান। যদি বিভব শক্তি আগে দেওয়া থাকে তাহলে সূত্র বসবে এটা, আর যদি গতিশক্তি আগে দেওয়া থাকে তাহলে সূত্র বসবে এটি। এভাবে কিন্তু খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এন এর মান অর্ধেক যেহেতু হবে তাহলে অর্ধেক হলে আমরা হাফ বসাইতে পারি, আর এইচ এর মান দেওয়া আছে আমাদের 60 মিটার, এই যে মোট উচ্চতা ছিল 60 মিটার, তারপর এন এর মান ছিল আমাদের হাফ, তারপর প্লাস হচ্ছে 1। এটাকে যদি আমরা একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 30। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 30। তাহলে এটাকে লিখতে পারি 30 এবং এটাকে আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারবো 3/2। সেক্ষেত্রে এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করা হয় তাহলে 30 গুণন হচ্ছে 2/3, তাহলে এটাকে কাটাকাটি করলে হচ্ছে 10, তাহলে আমাদের 10 দুগুণে 20 মিটার। আমরা বলতে পারি যে এটির উত্তর হচ্ছে 20 মিটার। অর্থাৎ এই 20 মিটার অপশনটি যদি দেখি, খ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।